Hello and welcome everyone to my channel Excel in English. আজকের ভিডিওতে আমরা রাইডার্স টু দ্য সি থেকে বড় প্রশ্ন উত্তর আলোচনা করে নেব। তোমরা জানো যে ফোর্থ সেমিস্টারে রাইডার্স টু দ্য সি থেকে তোমাদের একটা ডেসক্রিপটিভ টাইপ কোয়েশ্চেন তার উত্তর লিখতে হবে, সেটা 5 মার্কসের জন্য। টোটাল দুখানা প্রশ্ন থাকবে, তার মধ্যে একটা লিখতে হবে। এবার পরীক্ষায় দুই ধরনের প্রশ্ন আসতে পারে। প্রথমত হলো কনসেপচুয়াল বা ধারণা ভিত্তিক প্রশ্ন, যেমন নাটকের টাইটেল, ক্যারেক্টার বা থিম সংক্রান্ত প্রশ্ন। আর দ্বিতীয়ত টেক্সট বেসড কোয়েশ্চেন্স, যেখানে সরাসরি নাটক থেকে কোনো লাইন তুলে দেওয়া হয় এবং এর ছোট ছোট সাব পার্টস বা ভাগ থাকে। আমরা আজকের ভিডিওতে মোস্ট ইম্পর্টেন্ট চারটে কনসেপচুয়াল কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করব। আমাদের প্রথম প্রশ্ন হলো, এক্সপ্লেন দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল রাইডার্স টু দ্য সি। এই শিরোনামটির গুরুত্ব ব্যাখ্যা করো, অথবা এটা অন্যভাবেও আসতে পারে, অ্যানালাইজ হাউ দ্য টাইটেল রাইডার্স টু দ্য সি captures the central conflict of the play, the human attempt to overcome nature's power. অর্থাৎ জিজ্ঞেস করা হচ্ছে যে এই শিরোনামটি কিভাবে নাটকের মূল দ্বন্দ্ব, যা হলো মানুষ এবং প্রকৃতির শক্তির মধ্যে লড়াই, সেটাকে প্রকাশ করে। টাইটেলের ওপর উত্তর আমরা এইভাবে লিখব, দ্য টাইটেল রাইডার্স টু দ্য সি ইজ হাইলি সিগনিফিকেন্ট উইথ বোথ লিটারাল অ্যান্ড সিম্বলিক মিনিংস। মানে রাইডার্স টু দ্য সি এই শিরোনামটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং এর আক্ষরিক ও প্রতীকী দুই ধরনেরই অর্থ রয়েছে। Literally, it refers to the men of the Aran Islands, like Bartley and the other dead men of Moria's family, who must go out to the sea to earn their living. অর্থাৎ আক্ষরিক অর্থে এটি অ্যারন দ্বীপপুঞ্জে সেই সব পুরুষদের বোঝায় বার্টলে এবং মরিয়ার পরিবারের অন্যান্য মৃত পুরুষদের মতন, যারা তাদের লিভিং মানে জীবিকা অর্জনের জন্য সমুদ্রে যেতে বাধ্য হয়। Their survival depends on the sea, yet the same sea repeatedly destroys their lives. তাদের বেঁচে থাকা নির্ভর করে সমুদ্রের উপর, কিন্তু এই একই সমুদ্র বারবার তাদের জীবন কেড়ে নেয়। This shows their constant struggle against the fierce power of the sea. এটা প্রকৃতি বা সমুদ্রের ভয়ঙ্কর শক্তির বিরুদ্ধে তাদের কনস্ট্যান্ট স্ট্রাগল মানে অবিরত সংগ্রামের উপর আলোকপাত করে। তাহলে এই গেল লিটারাল মিনিং। এবার এর সিম্বলিক মিনিং কি সেটা দেখে নেব। সিম্বলিক্যালি the title suggests the idea of unavoidable fate. অর্থাৎ প্রতীকী অর্থে শিরোনামটি অনিবার্য ভাগ্যের ধারণাকে প্রকাশ করে। আনঅ্যাভয়েডেবল মানে যাকে অ্যাভয়েড করা যায় না, যেটা অনিবার্য। The sea represents a strong, indifferent force that the islanders cannot defeat. সমুদ্র একটা শক্তিশালী এবং একটা নির্লিপ্ত শক্তির প্রতীক, যাকে এই দ্বীপবাসীরা কখনো পরাজিত করতে পারে না। Bartley, the final rider of his family, is also defeated by nature's power. বার্টলে তার পরিবারের যে ছিল শেষ রাইডার বা আরোহী, সেও এই প্রকৃতির শক্তির কাছে পরাস্ত হয়। This symbolizes the humanity's fruitless struggle against nature's invincible power. এটা প্রকৃতি বা ভাগ্যের অদম্য শক্তির, ইনভিনসিবল মানে যাকে পরাস্ত করা যায় না, which cannot be defeated. তাহলে এটা প্রকৃতি বা ভাগ্যের অদম্য শক্তির বিরুদ্ধে মানুষের ফ্রুটলেস স্ট্রাগল অর্থাৎ নিষ্ফল বা ব্যর্থ সংগ্রামকে বোঝায়। Thus, the title of the play is very much significant as it clearly expresses the main theme and the central conflict between man and the sea in the play.
সুতরাং এই শিরোনামটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এটা মানুষের সঙ্গে সমুদ্রের বা প্রকৃতির মূল সংঘাত এবং নাটকের প্রধান থিমটিকে স্পষ্টভাবে তুলে ধরে। আমাদের সেকেন্ড কোয়েশ্চেন অন দ্য রোল অফ সি, এটা তোমাদের টেক্সট বুক থেকে। Discuss how Singe uses the sea as a symbol of fate, nature's indifference, and the source of inevitable loss in Riders to the Sea. অর্থাৎ রাইডার্স টু দ্য সি নাটকে সিঞ্জ কিভাবে সমুদ্রকে ভাগ্যের প্রতীক, প্রকৃতির ইনডিফারেন্স মানে নির্লিপ্ততার প্রতীক এবং ইনএভিটেবল অর্থাৎ অনিবার্য বা অবশ্যম্ভাবী ক্ষতির উৎস হিসাবে ব্যবহার করেছেন সেটা নিয়ে আলোচনা করো। এটার উত্তর কিভাবে লিখবো দেখো। In James Singer's Riders to the sea is a powerful central symbol of fate and loss. মানে জেমস ইঞ্জের রাইডার্স টু দ্য সি নাটকে সমুদ্র হলো ভাগ্য এবং ক্ষতির একটি শক্তিশালী ও প্রধান প্রতীক। The people of the Aran Islands depend on the sea for their living, but they also fear it because it takes away their men again and again. অর্থাৎ অ্যারন দ্বীপপুঞ্জের মানুষ জীবিকার জন্যে সমুদ্রের উপর নির্ভর করে, কিন্তু তারা এই সমুদ্রকে ভয়ও পায়, কারণ সমুদ্র বারবার তাদের পুরুষদের প্রাণ নিয়ে যায়। অর্থাৎ জীবন মৃত্যু এই দুইয়েরই উৎস হলো এই একই সমুদ্র। The sea appears as an indifferent force. সমুদ্রকে এখানে একটি উদাসীন নির্লিপ্ত শক্তি হিসাবে দেখানো হয়েছে। It does not care about human pain, hope or prayers. এটি মানুষের দুঃখ, আশা বা প্রার্থনা কোনো কিছুকেই কেয়ার করে না, পরোয়া করে না। Many men, including all of Maurya's sons, die in the sea. মৌরিয়ার সব পুত্র সহ অনেক পুরুষই সমুদ্রে মারা যায়। The men try to fight the sea, but they cannot win. পুরুষেরা সমুদ্রের সাথে লড়াই করার চেষ্টা করে, কিন্তু তারা জয়ী হতে পারে না। It controls their lives in a way they cannot escape. সমুদ্র তাদের জীবনকে এমনভাবে নিয়ন্ত্রণ করে যে তারা সেটা থেকে পালাতে পারে না। This makes the sea a symbol of unavoidable destiny. এটা সমুদ্রকে unavoidable মানে যাকে অ্যাভয়েড করা যায় না, অনিবার্য ভাগ্যের প্রতীক করে তোলে। It becomes the main source of pain and loss in the play. এটা নাটকে বেদনা ও ক্ষতির প্রধান উৎস হয়ে ওঠে। Through this, Singe shows the tragic helplessness of humans before nature's power. এর মাধ্যমে সিঞ্জ প্রকৃতির শক্তির কাছে মানুষের করুণ অসহায়তাকে তুলে ধরেছেন। এই প্রশ্নটা কিন্তু এবারের জন্য খুবই ইম্পর্টেন্ট। The sea as the symbol of fate. আমাদের থার্ড কোয়েশ্চেন হলো অন মরিয়াস ক্যারেক্টার। এই প্রশ্নটা কিন্তু অনেক রকম ভাবে আসতে পারে। Discuss how Maurya's grief, resignation and acceptance of loss embody the theme of human vulnerability against invincible fate. অনেক শক্ত শক্ত কথা, শুনে ঘাবড়ে যেও না। প্রশ্নটায় বলা হচ্ছে যে মরিয়ার গ্রিফ মানে দুঃখ, রেজিগনেশন মানে ভাগ্যের কাছে আত্মসমর্পণ বা হতাশা, এবং অ্যাকসেপ্টেন্স অফ লস মানে নিজের ক্ষতিকে মেনে নেওয়া কিভাবে ইনভিনসিবল মানে অপরাজেয়, যাকে এখনই বলে এলাম যাকে হারানো অসম্ভব, তাই ইনভিনসিবল ফেট মানে হলো অপরাজেয় ভাগ্যের বিরুদ্ধে মানুষের ভালনারেবিলিটি বা অসহায়তার থিমকে প্রকাশ করে তা আলোচনা করো। এই প্রশ্নটা তোমাদের টেক্সট বুক থেকে। এখানে জাস্ট জিজ্ঞেস করা হচ্ছে যে এই নাটকে মরিয়ার এই যে একটা জার্নি আমরা দেখতে পাচ্ছি, তার শোক, তার ভাগ্যের কাছে নিজেকে আত্মসমর্পণ করা এবং শেষ পর্যন্ত সবকিছু মেনে নেওয়া, এটা আলটিমেটলি কিভাবে
ভাগ্যের বিরুদ্ধে সমগ্র মানব জাতির অসহায়তাকে তুলে ধরে সেটাই লিখতে হবে। এই প্রশ্নটাই অন্যভাবে আসতে পারে, in what ways does Maurya's character represent the universal human condition of powerlessness before destiny? অর্থাৎ মৌর্যার চরিত্র কিভাবে সার্বজনীন মানুষের অসহায়তাকে ভাগ্যের সামনে প্রতিনিধিত্ব করে, অথবা discuss how Maurya emerges as a tragic figure in the play. নাটকে মৌর্য কিভাবে একটা ট্র্যাজিক চরিত্র হিসাবে গড়ে ওঠে সেটা আলোচনা করো। উত্তর হলো, মৌর্য stands at the heart of Synge's Riders to the Sea. সিনজের Riders to the Sea নাটকে একেবারে কেন্দ্রে রয়েছে মৌর্য। She shows humanity's helplessness before unbeatable fate. অজেয় ভাগ্যের সামনে মানুষের অসহায়তাকে সে তুলে ধরে। At first, she tries her best to fight against this fate. প্রথমে সে এই ভাগ্যের বিরুদ্ধে লড়াই করার যথাসাধ্য চেষ্টা করে। She begs Bartley not to go to the sea. সে বার্টলেকে অনুরোধ করে যেন বার্টলে সমুদ্রে না যায়। It shows her deep fear and her strong wish to protect her last son. এটি তার গভীর ভয় এবং শেষ জীবিত পুত্রকে বাঁচিয়ে রাখার প্রবল ইচ্ছাকে প্রকাশ করে। Her grief grows when she sees the vision of Michael's ghost. মাইকেলের আত্মাকে দেখে তার শোক আরো গভীর হয়ে ওঠে। This shows how powerless human beings are before destiny. এটি দেখায় যে ভাগ্যের সামনে মানুষ কতটা দুর্বল। However, the death of Bartley brings about a great change. তবে বার্টলের মৃত্যু তার জীবনে এক গভীর পরিবর্তন নিয়ে আসে। After losing every male kin, her sorrow is exhausted. কিন মানে হচ্ছে মেম্বার, তার পরিবারের সব পুরুষ সদস্যকে হারানোর পর তার দুঃখ নিঃশেষ হয়ে যায়। She moves from sorrow to a state of calm acceptance. সে শোক থেকে একটা শান্তভাবে সবকিছু স্বীকার করে নেওয়ার অবস্থায় পৌঁছে যায়। Her final words, no man at all can be living forever and we must be satisfied. এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, কাজে এটা কিন্তু মুখস্থ রাখাই ভালো। তার শেষ কথাগুলি যে কেউই চিরকাল বেঁচে থাকবে না আর আমাদের সন্তুষ্ট থাকতে হবে সেটা মেনে নিয়ে, আর ট্র্যাজিক ইয়েট ডিগনিফাইড, সেটা করুণ হলেও কিন্তু খুব মর্যাদাপূর্ণ। Through this acceptance, Maurya emerges as a powerful tragic heroine shaped by fate itself. এই রকম গ্রহণ, এই রকম মেনে নেওয়ার মধ্যে দিয়ে মৌর্য একটি শক্তিশালী ট্র্যাজিক চরিত্র হয়ে ওঠে যাকে ভাগ্য নিজের হাতে গড়ে নিয়েছে। So this answer is all about Maurya's journey from grief to peace. তার জীবন হলো দুঃখ থেকে শান্তিতে উপনীত হওয়ার একটা করুণ যাত্রা, যেটা আমরা এই উত্তরের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। আমাদের fourth and last question তোমাদের টেক্সট বুক থেকেই। প্রশ্নটা হলো, The sea has taken all my sons. Explain how this line represents the relentless power of nature in the play. Comment on the emotional impact this line has on Maurya's character. অর্থাৎ সমুদ্র আমার সব ছেলেকে নিয়ে গেছে, এই লাইনটি প্রকৃতির নির্দয় ও অপ্রতিরোধ্য শক্তিকে কিভাবে প্রকাশ করে? এই প্রশ্নটা 2 মার্কসের জন্য। এর পরের অংশ 3 মার্কসের জন্য, যে এই লাইনটি কিভাবে মৌর্য চরিত্রে কি ধরনের মানসিক প্রভাব ফেলে তা ব্যাখ্যা করো। এর উত্তর আমরা কিভাবে লিখবো দেখে নাও। The line, the sea has taken all my sons, shows the relentless and destructive power of nature in Riders to the Sea. অর্থাৎ এই লাইনটি রাইডার্স টু দ্য সি নাটকে প্রকৃতির নির্দয় ও ধ্বংসাত্মক শক্তিকে প্রকাশ করে।
The people of the Aran Islands depend on the sea for their living, but the same sea takes away the lives of the men again and again. অর্থাৎ অ্যারন দ্বীপপুঞ্জের মানুষ সমুদ্রের উপর নির্ভর করে তাদের জীবিকা চালায়, কিন্তু সেই একই সমুদ্র বারবার তাদের পুরুষদের জীবন কেড়ে নেয়। This line clearly expresses how strong and unstoppable the sea is. এই লাইনটি স্পষ্টভাবে প্রকাশ করে যে সমুদ্র কতটা শক্তিশালী এবং সেটা কতটা আনস্টপেবল, মানে তাকে থামানো অসম্ভব, সে অপ্রতিরোধ্য। No human effort can defeat it. মানুষের কোনো চেষ্টাই একে হারাতে পারে না। এরপর আমরা এর পরের পার্টের উত্তর দেখে নেব, that is the emotional impact on Maurya. The emotional impact on Maurya is deep and painful. মৌর্যার উপর আবেগের প্রভাবটি খুবই গভীর এবং বেদনাদায়ক। She has lost her father-in-law, her husband and all her sons to the sea. সে তার শ্বশুর, তার স্বামী এবং তার পুত্রদের, সমস্ত পুত্রদের সমুদ্রের কাছে হারিয়েছে। Finally, her grief turns into calm acceptance. অবশেষে তার শোক শান্তভাবে মেনে নেওয়ার অবস্থায় পরিণত হয়, মানে এটা এক ধরনের শান্ত আত্মসমর্পণ বলা যায়। She realizes that human beings cannot win against such a strong force of nature. সে বুঝতে পারে যে এমন ক্ষমতাবান প্রকৃতির শক্তির বিরুদ্ধে মানুষ জয়ী হতে পারে না। This line shows her quiet resignation to the sea's authority and the sad peace that comes after long suffering. এই লাইনটি সমুদ্রের ক্ষমতার কাছে তার নীরব আত্মসমর্পণ এবং দীর্ঘ যন্ত্রণার পরে পাওয়া দুঃখ মিশ্রিত শান্তিকে প্রকাশ করে। অর্থাৎ মৌর্যার এই যে মানসিক শান্তি, এটা আসলে সর্বস্ব হারিয়ে পরাজয় মেনে নেওয়ার শান্তি। বেশ, এর সাথেই রাইডার্স টু দ্য সি নাটক থেকে 5 নম্বরের প্রশ্ন উত্তর আলোচনা আজকের মতো এখানেই শেষ করছি। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর শেয়ার করতে ভুলো না। এরকম আরো ভিডিওর জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। স্টাডি ওয়েল, স্টে হ্যাপি, স্টে কানেক্টেড। থ্যাংক ইউ।